এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩%, শীর্ষে যশোর, পিছিয়ে সিলেট বোর্ড। গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে আটকা পড়ে রোগীর মৃত্যু, হাসপাতাল স্টাফদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। কুমিল্লায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, পূর্ব শত্রুতার জেরে খুন। রাতভর ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর শান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। সমগ্র বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। সংবাদের শুরুতেই জানাবো এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের খবর। ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩.০৪%। জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ শিক্ষার্থী। বেলা ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অনলাইনেও প্রকাশিত হয় ফলাফল। এছাড়া মোবাইল ফোনে SMS এর মাধ্যমেও ফল জানতে পারছেন শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় একযোগে শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশিত হয় ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। পরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩.০৪%। মোট জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ জন। গতবারের তুলনায় পাশের হার বেড়েছে ২.৬৫%। ছাত্রীদের জন্য আমরা অনেক বিশেষ ব্যবস্থা, দীর্ঘদিন ধরে উপবৃত্তি সেগুলো ছিল, সেগুলো এখন ছাত্র এবং ছাত্রী সকলের জন্য সমানভাবেই দেওয়া হচ্ছে। তবে সেই ক্ষেত্রে যদি সেটা যথাযথভাবে কাজ না করে আমরা সেগুলো পরিবর্তন করে ছাত্রদেরকেও সমানভাবে যাতে করে ছাত্রীদের সাথে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি বলেছেন। এবার ছাত্রদের পাশের হার ৮১.৫৭%, আর ছাত্রীদের পাশের হার ৮৪.৪৭%। পাশের হারে শীর্ষে যশোর বোর্ড ৯২.৩২%। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছে ২০,৭৬১ জন। আর পাশের হারে সবচেয়ে পিছিয়ে সিলেট বোর্ড ৭৩.৩৫%। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছে ৫,৪৭১ জন। ঢাকা বোর্ডে এবছর পাশ করেছে ৮৩.৯২%। এছাড়া রাজশাহীতে ৮৯.২৫, চট্টগ্রামে ৮২.৮০, বরিশালে ৮৯.13, দিনাজপুরে ৭৮.৪৩, ময়মনসিংহে ৮৪.৯৭ ও কুমিল্লা বোর্ডে পাশ করেছে ৭৯.২৩%। জিপিএ 5 বেশি পেয়েছে ঢাকা বোর্ডে ৪৯,১৯০ জন, আর কম পেয়েছে বরিশাল বোর্ডে ৬,১৭৫ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৯.৬৬। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছে ১৪,২০৬ জন। আর কারিগরি বোর্ডে পাশের হার ৮১.৩৮%। জিপিএ 5 পেয়েছে ৪,০৭৮ জন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ২,৯৬৮, শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ৫১টি, আর এসএসসিতে ফেল করেছে ২,৬০,৭১৬ জন। এর মধ্যে ছাত্র ১,৩৩,৩৬৫ ও ছাত্রী ১,২৭,২৫১ জন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সারা দেশের স্কুলে ছিল শিক্ষার্থীদের উল্লাস। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেক স্কুলে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাস করেন শিক্ষার্থীরা। সন্তানের ভালো ফলাফলে উৎফুল্ল অভিভাবকেরাও। এসএসসির ফল প্রকাশ হবে, তাই সকাল থেকেই স্কুলে ভিড় করে শিক্ষার্থীরা। অনলাইনে ফল প্রকাশের পর শুরু হয় সহপাঠীদের সঙ্গে আনন্দ উল্লাস। পরীক্ষায় পাশের পর আনন্দে মেতেছে শিক্ষার্থীরা। ভালো ফলাফলে বিজয় চিহ্ন দেখিয়ে উল্লাস করে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৮২.৮%। মোট পাশ করেছে ১,২০,০৮৭ জন। ফল প্রকাশের পর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দে মেতে ওঠে তারা। কুমিল্লা বোর্ডের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুল এবং নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সকালে স্কুলে এসে ফলাফল নেন ছাত্রছাত্রীরা, সঙ্গে ছিলেন শিক্ষক ও অভিভাবকরাও।
স্কুলের পক্ষ থেকে ঢোল বাদ্য বাজিয়ে অভিনন্দন জানানো হয় শিক্ষার্থীদের। ফল ঘোষণার পর রাজশাহী বরিশালের স্কুলগুলোতেও আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। মা বাবার স্বপ্ন পূরণ করে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানায়। কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারায় বাঁধভাঙা খুশিতে মেতে ওঠে সিলেটের শিক্ষার্থীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারের নানা উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীর সংখ্যা ও সারা দেশে সাক্ষরতার হার বেড়েছে। পরীক্ষায় ছেলে শিক্ষার্থী কেন কমেছে তা জানতে বোর্ড প্রধানদের নির্দেশ দিয়েছেন তিনি। গত 15 ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে প্রকাশিত হল ফল। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার শিক্ষায় ব্যয় নয়, বিনিয়োগ করে। সরকারের লক্ষ্য শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, উপযুক্ত পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করে তোলা। শিক্ষাক্ষেত্রে একটা আমি মনে করি যে ডিসিপ্লিন ফিরিয়ে আনা এবং শিক্ষার পরিবেশ তৈরি করা এবং ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা, এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে সাথে অভিভাবকবৃন্দেরও, তাদেরও একটা আকাঙ্ক্ষা থাকবে যে তাদের ছেলে মেয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে গড়ে উঠবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। আমরা স্মার্ট বাংলাদেশ করবো। স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আজকে ছেলেমেয়েরাই তো সামনে সেই স্মার্ট সিটিজেন হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বিশ্বমানের শিক্ষায় গুরুত্ব দেন সরকার প্রধান। কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। পরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় মেধা ও মনন বিকাশে সুযোগ সৃষ্টি করা হচ্ছে, এতে পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা ব্যবস্থায়। আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম, এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকা পড়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে কার্ডিওলজি বিভাগে হস্তান্তরের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় স্বজনসহ রোগী মমতাজ বেগম লিফটে আটকা পড়েন। তাদের অভিযোগ, এ সময় লিফট অপারেটরের সাথে বারবার যোগাযোগ করেও তারা ব্যর্থ হন। পরে 999-এ ফোন করা হলে প্রায় 45 মিনিট পর ফায়ার সার্ভিস এসে তাদের লিফট থেকে উদ্ধার করে। পরে চিকিৎসকরা মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন। ঘটনা তদন্তে কমিটি গঠন করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সবাই তো সাহায্য চাইতেছে, হেরা কি করছে একটু দেখা আবার তালা লাগাই থুইয়া চলে গেছে। এখন 40 মিনিট পার হয়ে গেছে, আর কোনো খবর নাই। তারপরে 40 মিনিট আমার মায়ের বাচ্চা আছে, তারপর লাস্টে একবারে মারা গেছে এবং লাস্টে ওই ফাঁক দিয়েই কিন্তু আমরা বের হইছি। এ বিষয়ে আরো জানাতে এবার ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, হাসপাতাল কর্তৃপক্ষ তো তদন্ত কমিটি গঠনের পরামর্শ দিয়েছে, তারা রিপোর্ট কতদিনের মধ্যে দেবে? আর প্রত্যক্ষদর্শী যে সকল স্বজনরা ছিলেন তারা কি বলেছেন? দেখুন, আজ সকাল 6টার দিকে কাপাসিয়া উপজেলার বাসিন্দা মমতাজ বেগম তিনি এখানে এসেছিলেন চিকিৎসার জন্য এবং তিনি গত 2 দিন ধরেই কিন্তু বুকে ব্যথা অনুভব করছিলেন। আজকে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টের সমস্যা দেখা দেয় এবং পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তিনি কিন্তু কার্ডিওলজি বিভাগে ভর্তি হন এবং সেই ভর্তির প্রক্রিয়ার জন্যই কিন্তু তিনি লিফটে চড়ে 4 তলায় যাচ্ছিলেন এবং যেই কার্ডিওলজি বিভাগে যাওয়ার কথা সেখানে যাওয়ার পথেই 9ম তলায় লিফটে যাওয়ার পর সেখানে কিন্তু লিফটে আটকে যায় এবং পরবর্তীতে স্বজনদের যে অভিযোগ, তারা লিফটম্যান যারা ছিলেন তাদের কয়েকজনকে মোবাইল ফোনে এখানে তাদেরকে
তাদের উদ্ধারের জন্য ফোন দেন, কিন্তু তারা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং প্রায় 45 মিনিট মতন তারা সেই লিফটে আটকে ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। এবং এক পর্যায়ে স্বজনরা 999-এ ফোন করে ফায়ার সার্ভিস কর্মীদেরকে খবর দেন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিফটের যে দরজা সেটি ফাঁক করে তাদেরকে কিন্তু বের করে, কিন্তু ততক্ষণে মমতাজ বেগম তিনি মারা যান। এবং স্বজনদের যে অভিযোগ যে দায়িত্বরত যে লিফটম্যান ছিল তাদের গাফলতি, উদাসীনতা এবং খারাপ ব্যবহারের কারণেই মূলত এই রোগী তাদের মৃত্যুবরণ করেছেন এবং এই ঘটনায় তারা বিচার দাবি করেছেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হতে পারে এবং ফায়ার সার্ভিস, লিফটম্যান তারা সবাই চেষ্টা করে কিন্তু রোগী যারা ছিলেন তাদেরকে বের করতে সক্ষম হয়েছেন এবং যারা আত্মীয় স্বজন ছিলেন তাদেরকেও বের করা হয়েছে। শুধুমাত্র মমতাজ বেগম এখানে মারা গেছেন। তিনি বলছেন যে এই ঘটনার তদন্তে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যে লাশটি রয়েছে সেটি ময়নাতদন্তের জন্য কিন্তু পার্শ্ববর্তী মর্গে রাখা হয়েছে। এবং এখানে পুলিশ যেটি বলছেন যে ইতিমধ্যে লাশের সুরতাল করা হয়েছে এবং ময়নাতদন্তের পর আসলে বাকি বিষয়টি জানা যাবে এবং তারা এ ব্যাপারে যে আইনি ব্যবস্থা সেটি পুলিশের পক্ষ থেকে নেবেন বলে এখানকার যে ওসি রয়েছেন সদর থানায় তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল গাজীপুরের লিফটে আটকে থেকে একজন রোগীর মৃত্যুর খবরের সর্বশেষ। হাসপাতালে লিফটে আটকে রোগীর মৃত্যুর বিষয়ে গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। কুমিল্লার 14 গ্রাম উপজেলা যুবলীগ নেতা জামাল হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় 9 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 5 জনকে খালাস দিয়েছে আদালত। দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। মামলার বিবরণ থেকে জানা যায় 2016 সাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে 14 গ্রামে পূর্ব শত্রুতার জেরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জামাল হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের বোন বাদী হয়ে 21 জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাতদের আসামি করে 14 গ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আরও 2 জনের নাম সহ 23 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত আজ এই রায় দেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলী হোসেন ছাড়া অন্য সব আসামি পলাতক ছিলেন। সবগুলি সাক্ষী আমরা আনছি, আনার পরে রায় হয়েছে। আজ রায় আপনারা শুনছেন, এটা 9 জন ফাঁসি আর 9 জন যাবজ্জীবন, এটা বাকিরা খালাস। যশোরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রাতে শহরের শঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নূর হোসেন যশোরের ডক্টর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। নিহতের স্বজনরা জানান, শুক্রবার শঙ্করপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনার জেরে শনিবার রাত 9:30টার দিকে নূর ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে রাত 11টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে মারা যায় নূর ইসলাম। নূরে একেবারে নূরের তাবড়ায় নিয়ে যায় মারিয়েছে। নূরের ওইখানে কোনো কথা নেই। আমাদের ওই দিনকার গেম মাঠের এসে ধরে থাকে, আজকে আমার ভাইরা আমার বন্ধুরে মারে ফেলছে ওরা। ঢাকার ধামরাইয়ে হেলে পড়া ভবনটির বর্ধিত অংশের অনুমোদন ছিল না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। 2-3 দিনের মধ্যেই ওই অংশ ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র। সকালে পৌরসভার প্রকৌশলীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা। জানান, ভবনটির মূল অংশের প্রবেশপথ ও সিঁড়ির মধ্যে বর্ধিত অংশ অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে। এর জেরেই ভবনটি হেলে পড়ে। শনিবার দুপুরে ধামরাই পৌরসভার ধানসিঁড়ি আবাসিক এলাকায় জিয়াউর রহমানের মালিকানাধীন 4তলা ভবনটি পাশের ভবনের ওপর হেলে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভবন দুটির বাসিন্দাদের সরিয়ে দেয়। পরে 2টি ভবনই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রশাসন। উনি তার নিজের ইচ্ছা মতো এই বিল্ডিংটা করছেন এবং পাশাপাশি যে 2টা বিল্ডিং আছে পৌরসভার যে নিয়মতান্ত্রিকভাবে বিল্ডিং করার যে বিধান আছে সেই বিধানটা উনি মানে নাই। যতটুকু বিধান না মানছেন আমরা ততটুকু তাদেরকে ভেঙে দেব। রাজশাহী বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলে তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি অন্তত 4টি ককটেল বিস্ফোরিত হয়। তবে সংঘর্ষে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। পরে রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ফের উত্তেজনা এড়াতে দুপক্ষের সঙ্গেই কথা বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার রাত 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের গেস্টরুমে বসা নিয়ে হল সভাপতি নিয়াজ মোর্শেদ ও সহসভাপতি আতিকুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র হাতে হলের সামনে অবস্থান নেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। বিস্ফোরণ হয় 4টি ককটেলের। সমর্থকদের রামদা, চাপাতি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অভিযোগ, সোহরাওয়ার্দী হলের সভাপতি নিয়াজ মোর্শেদ বহিরাগতদের নিয়ে ক্যাম্পাস অশান্ত করার চেষ্টা করছে। আমাদের ছেলেবেলা বলেছে যে ভাইয়া একটু 2 মিনিট সময় দেন, আমরা জাস্ট বের হয়ে আপনি বসেন। এর মধ্যেই কথা কাটাকাটি হওয়ার পরে ও বেশ কিছু বহিরাগত হলে ঢুকিয়েছে। হাসুয়া, রামদা, আপনার রেল লাইন থেকে পাথর এবং শিবিরের স্টাইলে যেসব পাথরগুলো যেভাবে নিক্ষেপ করা হচ্ছিল উপর থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের নিচে যারা অবস্থান করছিল। রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায় পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুবই ঠান্ডা আছে, কারণ আমরা হল প্রশাসন ভিতরে ছাত্রদের সাথে, সাধারণ শিক্ষার্থী এবং যারা সংগঠনের শিক্ষার্থী তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে শান্ত থাকার নির্দেশ আমরা দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে একটা স্বাভাবিক শৃঙ্খলা পরিবেশ এবং পড়াশোনার পরিবেশ যেন বজায় থাকে, সাধারণ শিক্ষার্থীরা যেন নির্ভয়ে এবং স্বাভাবিকভাবে পড়ালেখা করতে পারে, সেই লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একসাথে কাজ করি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোহরাওয়ার্দী হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ বাংলাদেশি জলসীমা থেকে 200 নটিক্যাল মাইল দূরে রয়েছে। জোয়ার অনুকূলে থাকলে কাল সোমবার রাতের মধ্যেই জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়া নোঙর করতে পারে। জাহাজে থাকা নাবিক জানিয়েছেন, কক্সবাজারের কুতুবদিয়ার কিছু পণ্য খালাস করে জাহাজটি চট্টগ্রামে ফিরবে সামনের বৃহস্পতিবার সকালে। আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে গত 1 মে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এমভি আবদুল্লাহ। বিরামহীন 12 দিন চলার পর রোববার জাহাজটি বঙ্গোপসাগরের ইন্ডিয়ান জলসীমা অতিক্রম করছিল। জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিককে নিয়ে রোববার দুপুরে এমভি আবদুল্লাহ বাংলাদেশি জলসীমা থেকে 200 নটিক্যাল মাইল দূরে ছিল বলে জানান জাহাজে থাকা ক্যাপ্টেন। জাহাজের অবস্থান নির্ণয়কারী সংস্থা মেরিন ট্রাফিক বলছে, জাহাজটির গতি 10.5 নটিক্যাল মাইল। আগামীকাল 13 মে রাত 8টা থেকে 10টা আশা করা যায়। ডিপেন্ড করা যায় এখানে জোয়ার ভাটার উপর কি, ভাটা বেশি পেলে দেরি হবে। 13 যাবো তো 14, 15 তারিখ বিকালে অথবা 16 তারিখ সকালবেলায় আলফাতে আসবো, আলফা অ্যাঙ্করে, যেটা ইনার অ্যাঙ্করেজ। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারীরা 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেন। গত শুক্রবার নোয়াখালী জেনারেল হাসপাতালে 4র্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ হানিফ শ্বাসকষ্ট নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। সে সময় থেকে কোনো চিকিৎসক তাকে দেখেননি। আজ সকালে ইন্টার্ন চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দেন, কিন্তু ঢাকায় নেয়ার আগেই সকাল 9টার দিকে হাসপাতালে মারা যান হানিফ। প্রতিবাদে তত্ত্বাবধায়কের কক্ষের সামনে অবস্থান নেন তার সহকর্মীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কাজে ফিরে যান তারা। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল আনার পরে ইমার্জেন্সিতে আমাদের যে ডাক্তারের ডিউটি ছিল, ওই ডাক্তার ওই সময় ওনাকে পাওয়া যায়নি। তো আমরা এই বিষয়টা, উনি ওই সময় কোনো ব্যক্তিগত বা কোনো কী কাজে উনি বা বাইরে ছিল, এ ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি করেছি। আমরা তদন্ত কমিটি করে দেখব কোনো ডাক্তারের কোনো গাফিলতি ছিল কিনা। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপ সহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। দুপুরে হবিগঞ্জ সদরের রিচি ইউনিয়নে কৃষক সমাবেশে কথা বলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। কৃষকের উন্নয়নে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণে কাজ করছে সরকার। বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সরকার এই নীতি গ্রহণ করায় কৃষকরা এখন লাভবান হচ্ছেন। এ সময় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সেই লক্ষ্যেই কৃষকের প্রতি কৃষি মন্ত্রণালয়ের শুধু দায়িত্ব নয়, সরকারের যে দায়িত্ব আছে সেটা পালন করতে আমরা কোনো সময় কার্পণ্য করছি না। কৃষকদের পাওনা টাকা পরিশোধ না করেই বন্ধ করে দেওয়া হয়েছে নওগাঁর সবচেয়ে বড় চালকল ওসমান অ্যাগ্রো লিমিটেড। দুপুরে মহাদেবপুর উপজেলা মডেল স্কুল মোড়ে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। তারা বলেন, ওসমান অ্যাগ্রো লিমিটেডের সাথে ব্যবসায়িক লেনদেন তাদের। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কাছে 35 কোটি টাকা বকেয়া রয়েছে তাদের।
কিন্তু টাকা না দিয়ে হঠাৎ করে নিজেকে আদালতের মাধ্যমে দেউলিয়া ঘোষণা করেছেন এর মালিক ওসমান। অথচ রাজধানীসহ বিভিন্ন জায়গায় তার হাজার কোটি টাকা সম্পদ রয়েছে। অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনা টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ভোলায় চাহিদার চেয়ে 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন হলেও জেলাবাসী লোডশেডিংয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। একটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি ট্রান্সফরমার নষ্ট হওয়ায় জেলায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না, উল্টো জাতীয় গ্রিড থেকে আনতে হচ্ছে। 6 মাসের আগে লোডশেডিং সমস্যার সমাধান দেখছে না কর্তৃপক্ষ। ভোলার বিদ্যুৎ চাহিদা 130 মেগাওয়াট, সদর উপজেলার 40 মেগাওয়াট ক্ষমতার একটি এবং বোরহানউদ্দিন উপজেলার 225 ও 220 মেগাওয়াট ক্ষমতার আরও 2টি বিদ্যুৎ কেন্দ্র থেকে এই চাহিদা মিটিয়ে বাকি বিদ্যুৎ যায় জাতীয় গ্রিডে। বোরহানউদ্দিনের কেন্দ্র দুটি থেকে 90 ও 40 মেগাওয়াটের 2টি ট্রান্সফরমারের সাহায্যে জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হতো। কিন্তু 2022 সালের ডিসেম্বরে 40 মেগাওয়াট ট্রান্সফরমারটি নষ্ট হলে বোরহানউদ্দিন থেকে সরবরাহ দাঁড়ায় 90 মেগাওয়াট। আর চলতি বছরের 25 জানুয়ারি সদরের বিদ্যুৎ কেন্দ্রের মূল ইউনিটটি নষ্ট হলে সেখান থেকে মিলছে 10 মেগাওয়াট। এতে জেলায় 30 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকছে, হচ্ছে লোডশেডিং। ভোলায় পর্যাপ্ত গ্যাস থাকায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু অব্যবস্থাপনার কারণে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। আধা ঘন্টা আসে, 2 ঘন্টা আসে না, 20 মিনিট থাকলে 3 ঘন্টা থাকে না। আমরা এখন ন্যাশনাল গ্রিড থেকে বর্ণাঢ্য থেকে নিচ্ছি, নেওয়াতে আমাদের ন্যাশনাল গ্রিডের রুলস অনুসারে, চাহিদা অনুসারে লোড না পাওয়াতে আমরা লোডশেড দিতে বাধ্য হচ্ছি। ট্রান্সফরমার কবে চালু হবে তা অনিশ্চিত, তবে সদরের বিদ্যুৎ কেন্দ্রের মূল ইউনিটটি ঠিক করতে আরও 6 মাস লাগবে। যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো আমরা বাইরে থেকে কিনে আনার জন্য চেষ্টা করতেছি এবং আশা করি আগামী 5-6 মাসের মধ্যে এটা পুনরায় আবার রান করবে। সরকারের যে যে জায়গাগুলোতে এই বিষয়টিকে জানানো দরকার সেটি আমরা জানিয়েছি। খুব দ্রুতই হয়তো এই 34.5 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন বা ট্রান্সমিটারের যে সমস্যাটি হয়েছে সেটির সমাধান হবে। দ্রুত ট্রান্সফরমার ও বিদ্যুৎ কেন্দ্র মেরামতের পাশাপাশি ভোলা সদর ও চরফ্যাশনের সাবগ্রিড স্টেশন নির্মাণের কাজ শেষ করার দাবি জেলাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 15 মে থেকে রাজশাহীর বাজারে আসতে শুরু করবে গুটি জাতের আম। দুপুরে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় এই তথ্য জানান জেলা প্রশাসক শামীম আহমেদ। তিনি বলেন, এবার জাতভেদে গুটি আম 15 মে, গোপালভোগ, লক্ষণভোগ, রানী পছন্দ 25 মে, হিমসাগর বা ক্ষীরসাপা 30 মে, ল্যাংড়া 10 জুন, আম্রপালি ও ফজলি 15 জুন, আশ্বিনা ও বাড়ি 4 আম 5 জুলাই এবং গৌরমতী আম সংগ্রহের সময়সীমা 15 জুলাই নির্ধারণ করা হয়েছে। ইলামতি 20 আগস্ট থেকে ও কাঠিমন ও বাড়ি 11 আম সারা বছর সংগ্রহ করা যাবে। এবার জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,315 টন। তারিখ সকলের সাথে আলোচনা করে নির্ধারিত হলো। সেক্ষেত্রে গুটি আমের তারিখ হচ্ছে 15 মে। আগস্ট থেকে ইলামতি, কাটিমন ও বাড়ি আম 11 সারা বছর পরিপক্ক হওয়া সাপেক্ষে বাজারজাত করা যাবে। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বিভিন্ন জেলায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। এবারের প্রতিপাদ্য আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি। নেত্রকোনা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়। এটি শহরের প্রধান সড়ক ঘুরে ইপিআই ভবনে গিয়ে শেষ হয়, পরে হয় আলোচনা সভা। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেনারেল হাসপাতালের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে সমাবেশে চিকিৎসা সেবায় নার্সদের অবদান তুলে ধরেন নেতারা। এছাড়া নড়াইল, লক্ষ্মীপুর, যশোর, দিনাজপুরেও একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে। নরসিংদী শহর ও আশপাশের এলাকায় একের পর এক ভরাট করা হচ্ছে পুকুর। নিয়মনীতির তোয়াক্কা না করেই ভরাট করা এসব পুকুরে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, মার্কেট সহ অন্যান্য স্থাপনা। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া সহ অগ্নিকাণ্ডের সময় পানির উৎস না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পদ। এখনই পুকুর ভরাট বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কিছুদিন আগেও নরসিংদীর পৌর এলাকা ও এর আশেপাশে অর্ধশতাধিক পুকুর ছিল। নিয়মনীতি তোয়াক্কা না করে সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন এসব পুকুর ভরাট করা হচ্ছে। গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন, শিল্প কারখানা, মার্কেট সহ বিভিন্ন স্থাপনা। নরসিংদী পৌরসভার প্রায় 40-50টি পুকুর
আমার দেখা সম্পূর্ণ পরিমাণে ভরাট হয়ে গিয়েছে। পুকুর ভরে বাড়িঘর হয়ে গেছে, তো করতে আমরা পুকুর পাবো আসলেই নাই। ভরাটের ফলে শহরে এখন পুকুরের সংখ্যা 8 থেকে 10টি। উৎস কমে যাওয়ায় অগ্নিকাণ্ডের সময় পানি সংকটে পড়তে হচ্ছে দমকল বাহিনীকে, বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট হলে যে ফায়ার সার্ভিস একটু পানি পাবে, ওই পানিটা পাইতেছে না। শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে অনুরোধ জানাবো, ওনারা যেন তাদের নিজ নিজ উদ্যোগে নিজের প্রতিষ্ঠানে পানির রিজার্ভার সংরক্ষণ করে রাখেন। এক্ষেত্রে অগ্নি নির্বাপন এবং নিয়ন্ত্রণ করা সহজ হবে এবং ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে। পুকুর ভরাটের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, যদিও মাঠে এর প্রতিফলন দেখা যায় না। যে কোনো জায়গায় তাদের ইচ্ছামতো ব্যক্তিগত পুকুর বলে বা ব্যক্তিগত জলাশয় বলে তারা ভরাট করছে, অবশ্যই সেটা আইনের পরিপন্থী। যখন কোনো মাধ্যমে আমরা জানতে পারছি যে কোথাও একটা পুকুর ভরাট করা হচ্ছে, ওনার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আমাদের আইনগত যে প্রক্রিয়াটা আছে আমরা তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া নিচ্ছি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও অগ্নিকাণ্ডের সময় পানির উৎস ধরে রাখতে পুকুর ও জলাশয় রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি শহরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সমগ্র বাংলাদেশে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।